শুভ্রতা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তার কৌতূহল আর বিস্ময় মাখা চমৎকার চোখ দুটো সাদাফের কাছে পৃথিবীর সবচেয়ে নেশাময় মাদক বলে বোধ হতে লাগলো। সেই সাথে একরাশ বিস্ময়ও চেপে ধরতে লাগলো তাকে। আজ হয়তো সত্যিই পাগল হয়ে গিয়েছে সাদাফ, নয়তো এমন একটা অদ্ভুত কাজ কখনোই করতো না সে। সকালবেলা অফিসে যাওয়ার উদ্দেশ্যেই বাসা থেকে বেরিয়েছিল সে, কিন্তু বাসা থেকে বের হয়েই কি হলো তার কে জানে। হুট করেই শুভ্রতাকে ভীষণ ভীষণ দেখতে ইচ্ছে করতে লাগলো। একদম কাছ থেকে দেখা সেই অপ্রতিরোধ্য ইচ্ছাটা অফিস যাওয়ার মতো দরকারি কাজটাকেও চট করেই হারিয়ে দিল। দায়িত্ববান সাদাফ এই প্রথম ছুটি ছাড়া অফিস মিস দেওয়ার মতো মারাত্মক কাজটা করে ফেলল। সত্যি কি মারাত্মক? সাদাফের ছুটন্ত ব্রেন চট করে উত্তর দিল, হ্যাঁ সত্যিই মারাত্মক। চৈত্রের শেষ রাত, অন্ধকার আকাশটা মেঘাচ্ছন্ন, চারিদিকে হালকা মৃদু বাতাস। ছাদের দক্ষিণ রেলিং ঘেঁষে উঠে গেছে মস্ত এক আম গাছ। আমের মুকুলের সুবাসে চারদিক মৌ মৌ করছে। সেই আম গাছের ছায়ায় দাঁড়িয়ে মৃদু গলায় ফোন আলাপে ব্যস্ত শুভ্রতা। আজকে শুক্রবার হওয়ায় সাদাফের কাজের চাপ নেই, সেই সাথে শুভ্রতার ঘুমের চাপটাও অনেকটা মিয়ে গিয়েছে আজকাল। গম্ভীর কণ্ঠে সাদাফের বলা হাজারো লজ্জা আর অনুভূতি মাখা কথাগুলোতে নতুন করে প্রেমানুভূতি জাগছে শুভ্রতার। সাদাফের প্রতি গাঢ় আচ্ছন্নতায় মত্ত হতে হতে অনেকটাই পাগল প্রায় অবস্থা তার। মাকে তোমার কথা বলেছিস শুভ্র? সাদাফের কথায় চমকে উঠল শুভ্রতা। ঢোক গিলে নিয়ে শান্ত গলায় বলল, কি বললেন উনি? সাদাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর বলবে, যা সব মায়েরাই বলেন তাই বললেন। সাদাফের এমন কথায় ভয় পেয়ে গেল শুভ্রতা। রুদ্ধশ্বাসে বলল, মানে সব মেয়েরা যা বলেন মানে? শুধু শুধু বনিতা করছো কেন বলো তো? আমার খুব টেনশন হচ্ছে। ভনিতা কোথায় করলাম? তাছাড়া টেনশনের বিষয়ে টেনশন হবে, এটাই স্বাভাবিক। শুভ্রতার কপাল কুঁচকে এলো। টেনশনে ঠোঁট দুটি শুকিয়ে আসছে তার। অদ্ভুত এক অনিশ্চয়তায় শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। মা আমায় পছন্দ না করলে কি তুমি আমায় ছেড়ে দেবে? সত্যি করে বলো প্লিজ। কথাটা বলতেই চোখের কোণে অশ্রু ফোঁটা টলমল করে উঠল শুভ্রতার। সাদাফ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে উঠল, এটাই তোমার দোষ শুভ্রতা। আমি তোমায় আগেও বলেছি আর কথায় কথায় কাঁদবে না। কান্না কোনো কিছুর সমাধান হতে পারে না। আর তাছাড়া তোমাকে ছেড়ে দেবো মানে কি? হ্যাঁ, এটা কেমন কথা? তুমি কি করে বস্তু যে ইচ্ছে হলো আর ফেলে দিলাম? তুমি আমার সত্তার অংশ শুভ্রা। এটুকু বলেই থামল সাদাফ। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি আমার ভালোবাসা শুভ্রা। সাদাফের এই একটা কথাতেই বুকের গভীরে শীতল স্রোত বয়ে গেল শুভ্রতার। কোথায় একটা চিনচিনে ব্যথা খেলে গেল। তীব্র অনুভূতিতে চোখ থেকে গড়িয়ে পড়ল বড় বড় দুফোঁটা জল। দু একবার ফুপিয়ে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। শুভ্রতার এই কান্নায় এবার আর বিরক্ত হলো না সাদাফ, বরং তার কান্না মাখা মুখটা কতটা মায়াময় হতে পারে তা ভেবে মৃদু হাসল সে। প্রেমিকের প্রেম নিবেদনে প্রেমিকার আচ্ছন্নের মতো কান্না কি সবার ভাগ্যে জোটে? ভালোবাসার কথা শুনে সব মেয়ে কি কাঁদতে পারে? আর যে কাঁদতে পারে তার মতো বিশুদ্ধ ভালোবাসাও অন্য কোন নারীর মনে কি সৃষ্টি হতে পারে? সাদাফ বড্ড ভাগ্যবান বলেই হয়তো শুভ্রতার মতো জীবনসাথী পেয়েছে সে। যে মেয়েরা তাকে হারানোর ভয়ে কাঁদে, রাগের ভয়ে কাঁদে, তার মনক্ষুণ্ণ হওয়ার ভয়ে মুহূর্তে অস্থির হয়ে পড়ে, অল্প একটু ভালোবাসা পেলেই আদুরে বিড়াল ছানার মতো বুকের কাছে এসে দাঁড়ায়, এই কান্না ভেজা মেয়েটাকে সাদাফের চাই, বুকের মাঝে আগলে রাখার জন্য হলেও চাই। দুজনের এই নীরব কথোপকথন ভেদ করে সাদাফি কথা বলল প্রথম। মিসেস সাদাফের কান্না থেমেছে? শুভ্রতা লাজুক হাসি দিয়ে বলল, আমি মোটেও কান্না করছিলাম না। সাদাফ হেসে বলল, তাই বুঝি? কাঁদছিলেন না আপনি? উফ, বাদ দাও তো। আচ্ছা, মা আমায় পছন্দ করেনি না? না, পছন্দ করেনি। কারণ শুভ্রতা আতকে উঠে বলল, কারণ কারণ অনেক বেশি পছন্দ করেছে। এটুকু বলেই হেসে ফেলল সাদাফ। শুভ্রতা নাক ফুলিয়ে বলল, তুমি না আসলেই ফাজিল। আমি টেনশনে মরে যাচ্ছিলাম আর তুমি মজা করছিলে। সাদাফ হাসতে হাসতেই বলল,
আচ্ছা আচ্ছা, সরি। মা আর পৃথা তোমার সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড, বুঝলে? সুব্রতা ভ্রু কুচকে বলল। পৃথা? পৃথাকে? আমার ছোট বোন এবং তোমার একমাত্র ননদ, এইবার এইচএসসি দিচ্ছে। এইচএসসি? তাহলে তো এখন এক্সাম চলছে। হ্যাঁ। তোমার বড় ভাইয়া ভাবিরা পছন্দ করেছে? ওদের আমার ছবি দেখিয়েছিলে? বড় ভাইয়া ভাবি কেউই চট্টগ্রামে থাকেন না। বড় ভাইয়া বৌনি কুমিল্লায় থাকে আর ছোট ভাইয়া সিলেট। চট্টগ্রামে শুধু বাবা মা আর পৃথায় থাকে। তোমার ছবি মা আর পৃথাকে দেখিয়েছে। বাবা মা একা থাকে? ওদেরকে ঢাকায় আনা যায় না? তোমার অত বড় ফ্ল্যাটটাও তো ফাঁকাই পড়ে আছে, সাথে রাখলেই পারো। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। রাজি হলে তো আনবো। 3 ভাই কি কম চেষ্টা করেছি, কিন্তু বাবার এক কথা, বাপের ভিটে ছেড়ে অন্য কোথাও মরতে চায় না সে, কিছুতেই না। মা আর পৃথা তোমায় দেখতে আসতে চেয়েছিল ঢাকায়, কিন্তু পৃথার পরীক্ষার জন্য সেটাও হলো না। আমার মাকে ভীষণ দেখতে ইচ্ছা হয়। সুব্রতা এটুকু বলেই থেমে গেল। তার থেকে 2-3 হাত দূরেই দাঁড়িয়ে থাকা কারো কথায় আটকে গিয়েছে সে। অপর পক্ষ সুব্রতার মতোই চমকে উঠে ঠায় দাঁড়িয়ে আছে। এই অযাচিত পরিস্থিতিতে দুজনেই চরম অস্বস্তির শিকার। এই অস্বস্তিময় নীরবতা কাটিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল সুব্রতা। ভাইয়া তুমি কার সাথে কথা বলছিলে? কাহিনী কি? শুভ্রব অপ্রতিভভাবে বলল। কার সাথে কথা বলছিলাম মানে? ওই, তোকে বলতে হবে কার সাথে কথা বলছিলাম আমি? আমার কত ফ্রেন্ড আছে। সুব্রতা ভ্রু কুচকে তাকালো, ফোনটা কেটে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, সন্দেহী গলায় বলল। বন্ধু না? তুই যে জান পাখি বললি তা আমি স্পষ্ট শুনেছি। কাহিনী কি বলতো? নয়তো এক্ষুনি আম্মুকে বলবো গিয়ে। শুভ্রব কেসে উঠল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। বল গিয়ে যা, আমিও আম্মুকে বলবো। সুব্রতা বাঁকা চোখে তাকিয়ে বলল। তুই কি বলবি? শুভ্রব বাঁকা হেসে বলল। তোর কি মনে হয় আমি কানে কালা? তুই ফোনে কার লোকে কথা বলছিলি? আমি কি কিছু শুনিনি ভেবেছিস? সুব্রতা বিস্ফোরিত চোখে তাকালো, জোর দিয়ে বলল। একদম বাজে বকবি না। আমি 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 অর্পণের সাথে কথা বলছিলাম। শুভ্রব ভাবলেশহীন গলায় বলল। আমিও নাদিমের সাথে কথা বলছিলাম। শুভ্রতা দাঁতে দাঁত চেপে বলে উঠল। নাদিম ভাইকে তুই জান পাখি ডাকিস কবে থেকে? আমার বান্ধবীর সাথে প্রেম করে আমাকে ফুটানি দেখাস? কালই তোর ব্রেকআপ করাবো, দেখে নিস। শুভ্রব খানিকটা চমকালো। অন্ধকারে তার মুখের ভাবটা ঠিক বোঝা গেল না। থতমত খেয়ে বলল। ওই, নিজেকে কি মনে করিস? তোর বান্ধবী ছাড়া এই গোটা ঢাকায় কোনো মেয়ে নাই? সব বান্দরের মতো বান্ধবী তোর। সুব্রতা ঢং করে বলল। তাই নাকি? তাহলে বান্দরের সাথে প্রেম করতে চাস কেন তুই? বান্দর বলিস আর হনুমান বলিস। কাল তো ব্রেকআপ কনফার্ম। এটুকু বলেই দ্রুত নিচে নেমে গেল সুব্রতা। সিঁড়ির দুধাপ পেরিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। শুভ্রবকে ওলট পালট কথায় বেঁধে রেখে নিজেই বেঁচে গেছে তাতেই রক্ষে। কিন্তু শুভ্রবের হৃদয় ঘটিত ব্যাপারটা কার সাথে চলছে? সত্যি সুব্রতার কোনো বান্ধবীর সাথে, নাকি অন্য কোনো মেয়ে? এই প্রেমাখ্যানের লিস্টটা খুঁজে বের করতেই হবে তাকে। চারদিকে কাঁচা হলুদের মতো হলদেটে আলো থাকতেই ঘুম ভেঙেছে সুব্রতার। ঘড়িতে 5টাও বাজেনি ঠিকঠাক। মনটা ভীষণ উত্তেজিত তার। আজ সাদাফকে শাড়ি পরে চমকে দেওয়ার মারাত্মক একটা প্ল্যান ঘুরঘুর করছে তার মাথায়। আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের শুরুর সাথে সাথে সুব্রতা আর সাদাফের ভালোবাসারও এক নতুন অধ্যায়। সাদাফকে কিভাবে চমকে দেয়া যায় তাই নিয়ে ভাবতে ভাবতে নির্ঘুম রাত্রি কেটেছে সুব্রতার। কিভাবে সাজবে এসব ভাবতে ভাবতেই কেটে যাচ্ছে এই আনন্দময় সকাল। আচ্ছা, সুব্রতাকে নববধূর সাজে দেখে সত্যি কি চমকাবে সাদাফ? বোকার মতো তাকিয়ে থাকবে না তার দিকে? না, বোকার মতো তাকাবে না। তাহলে কিভাবে তাকাবে? সুব্রতার ভাবতে পারে না। লজ্জা আর খুশিতে চোখ মুখ লাল হয়ে আসে তার। দিনটা শনিবার, অফিস ছুটি। বিছানায় কাঁথা মুড়িয়ে শুয়ে আছে সাদাফ। সকাল সকাল আকাশে ভীষণ মেঘ করেছে আজ। বৈশাখের প্রথম দিনেই প্রকৃতির কালবৈশাখী রূপ। সিলিং ফ্যানটা দ্রুত ঘুরছে, চারপাশটায় চাপা ঠান্ডা ভাব। মাঝরাত পর্যন্ত ফোনে কথা বলায় ঘুমের রেশটা এখনো কাটেনি সাদাফের। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, তার সাথে মাথাটাও কেমন ভারী ভারী ঠেকছে।
মাথার ভেতর দিকটায় এক ধরনের নীরব ব্যথা ধপধপ করে নিজের অস্তিত্বের জানান দিয়ে চলেছে সেই ভোর রাত থেকে। সাদাফ বিরক্তিতে মুখ কুচকে পাশ ফিরে শুল। প্রায় সাথে সাথেই কোকিলের মিষ্টি কণ্ঠ ভেসে এলো কানে। দুবারের মাথায় কাঁথা সরিয়ে সচেতন চোখে তাকালো সাদাফ। নিজের অজান্তেই কপালটা খানিক কুচকে এলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উঠে বসলো সাদাফ। বালিশের পাশে থাকা ফোনটা তুলে নিয়ে সময় দেখল 7:20। বিছানা থেকে নেমে দরজা পর্যন্ত এগিয়ে যাওয়ার সময়টুকুতে একটা কথাই মনে করার চেষ্টা করলো সাদাফ। এত সকালে কারো কি আসার কথা ছিল আজ? কুঞ্চিত কপালে দরজাটা খুলতেই বিস্মিত হলো সাদাফ। কুচকানো কপাল শিথিল হয়ে এলো মুহূর্তেই। বিরক্তিটা উবে গিয়ে চোখে মুখে ফুটে উঠল নিদারুণ ভালো লাগা আর কৌতূহল। সাদাফকে এভাবে অপলক তাকিয়ে থাকতে দেখে লাজুক হাসলো পাশের মানুষটি। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, শুভ নববর্ষ। শুভ্রতার হালকা কণ্ঠে বলা কথায় আরও এক দফা মোহগ্রস্ত হলো সাদাফ। শুভ্রতার গায়ের লাল টকটকে শাড়ি, লাল ঠোঁট, মুক্তোর মতো ছোট্ট নাকফুল, হাত ভরা চুড়ি, সব মিলিয়ে যেন সদ্য বিবাহিত রমণী। শুভ্রতার ওষ্ঠজোড়া আরও এক দফা নড়ে ওঠায় সচেতন হলো সাদাফ। বিমোহিত মানুষের মতো দরজা ছেড়ে সরে দাঁড়ালো সে। শুভ্রতা নিঃসংকোচ পদযুগলে ভেতরে প্রবেশ করতেই শুভ্রতার পায়ের দিকে নজর গেল সাদাফের। কাঁচা হলুদ রঙা পায়ে টকটকে লাল আলতা লাগিয়েছে শুভ্রতা। হাঁটার তালে তালে বাজছে রূপোর ভারী নূপুর। শুভ্রতা কৌতূহলী মনে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়ালেও সাদাফ আগের জায়গাটাতেই ঠায় দাঁড়িয়ে আছে। বিস্ময়টা কিছুতেই কমছে না তার উপর শুভ্রতার এমন নববধূ সাজ। সাদাফ এমন অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও শুভ্রতা দ্বিধাহীন। শুভ্রতার চালচলন দেখে মনে হচ্ছে এই ঘরটা তার বহুকালের চেনা। দীর্ঘদিন বাপের বাড়িতে থেকে হুট করেই স্বামীর ঘরে আসায় ঘরদোরটা একটু অগোছালো হয়ে আছে মাত্র। বাকি সব তার হাতেই সাজানো, তার মায়াতেই করা। শুভ্রতা খাবার টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে সাদাফের দিকে তাকালো। বিজ্ঞ গৃহিণীর মতো করে বলল, বাসায় বাজার টাজার কিছু আছে? অনেক বেলা হলো, রাখতে হবে তো। শীতল চোখে তাকিয়ে থেকে হালকা হাসলো সাদাফ। শুভ্রতা আজ 2 হাত ভরে মেহেদি পরেছে। ফর্সা হাতে মেহেদির রংটা বাড়াবাড়ি রকম সুন্দর লাগছে। সেদিকে দৃষ্টি রেখেই ছোট্ট করে উত্তর দিল সাদাফ। থাকার তো কথা। কয়েক ঢোক পানি খেয়ে নিয়ে সাদাফের দিকে তাকালো শুভ্রতা। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে এদিক ওদিক তাকালো। বড় বড় চোখ দুটো মেলে বলল, রান্নাঘর? সাদাফ হাসলো। হাত ভাঁজ করে দাঁড়িয়ে চোখের ইশারায় রান্নাঘর দেখালো। শুভ্রতা মিষ্টি হেসে সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, দরজার বাইরে একটা ব্যাগ রেখে এসেছি, নিয়ে এসো না প্লিজ। সাদাফ ভ্রু কুচকে বলল, ব্যাগ? ব্যাগ কেন? তুমি কি একেবারে চলে এসেছো শুভ্রা? শুভ্রতা উত্তর দিল না। সাদাফ দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনেই মাঝারি সাইজের পাটের ব্যাগ। শুভ্রতাকে খেয়াল করতে গিয়ে ব্যাগটার উপর একদমই নজর পড়েনি সাদাফের। সাদাফ দ্রুত হাতে ব্যাগটা তুলে নিল। দরজাটা লাগিয়ে ব্যাগে উকি দিতে দিতে বলল, তুমি আসার পথে বাজার করেছো নাকি শুভ্রা? এইসবের কি দরকার ছিল? আমাকে বলে রাখলেই তো হতো। কথাটা শেষ করে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সাদাফ। বাজারের ব্যাগটা চুলোর পাশে ক্যাবিনেটের উপর রাখতেই মুখ ফুলিয়ে বলে উঠল শুভ্রতা, বলে রাখলে কি আর অবাক হতে? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত কিছু করলাম, কিন্তু তুমি তো দিব্যি স্বাভাবিকভাবে হেঁটে বেড়াচ্ছ। তোমার জায়গায় আমি হলে তো ছোটোখাটো হার্ট অ্যাটাক করে ফেলতাম। সাদাফ হেসে ফেলল। অবাক সে যথার্থই হয়েছিল, এমনকি তার বিস্ময় ভাবটা পুরোপুরি কাটেনি এখনো। শুভ্রতাকে এই রূপে দেখে বুকটা ঢুপঢাপ ঢোল পিটিয়ে চলেছে সেই কখন থেকে। হাত পায়ে মৃদু কম্পনও টের পাচ্ছে সে, কিন্তু সব কিছুই হচ্ছে শুভ্রতার দৃষ্টির বাইরে। সাদাফের বাসায় শুভ্রতার প্রথম আগমনটা এমন নাটকীয় হতে পারে তা যেন কল্পনাতেও ভাবতে পারেনি সাদাফ। কিন্তু সমস্যা হলো সাদাফের বিস্ময় বা রাগ কোনো কিছু স্বাভাবিকভাবে প্রকাশ পায় না। অতিরিক্ত বিস্ময়ে শীতল হয়ে আসে তার দৃষ্টি, একদমই নীরব হয়ে যায় তার আচরণ। যেমনটা হয়েছিল মুরংদের গ্রামে অর্পণের মেয়ে ঘটিত ব্যাপারটা শোনার পর। সেদিনও বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়েছিল সে, আজও তার ব্যতিক্রম নয়।
শুভ্রতা বাজারের ব্যাগ থেকে এটা ওটা বের করছে। কাজল টানা চোখ দুটোর দুপাশে পড়ে আছে 2 গাছে স্নিগ্ধ চুল। সাদাফ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। শুভ্রতার স্নিগ্ধ কোমল গাল দুটোকে ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে জাগছে তার। অভিমানে ফুলিয়ে রাখা ওষ্ঠদয় কি ভীষণ টানছে তাকে। নিজেকে হঠাৎ করেই কেমন পরিপূর্ণ মনে হচ্ছে। সামনে দাঁড়ানো নববধূ বেশি মেয়েটা সত্যিই তার বিবাহিত স্ত্রী। ভাবতেই বুকে অদ্ভুত এক মায়া উপচে পড়ছে। পৃথিবীটাকে, এই জীবনটা এবং এই মেয়েটাকে নিদারুণ সুন্দর এবং প্রশান্তির বলে বোধ হচ্ছে তার। আপ্লুত গলায় বলতে ইচ্ছে করছে, শোনো মেয়ে, আমার পৃথিবীটা আমি তোমার নামে লিখে দেব। আমার সব সুখ আর হাসিগুলোকে তোমার নামেই উড়িয়ে দেব। তার পরিবর্তে একগুচ্ছ প্রশান্তির অনলে আমায় জ্বালিয়ে দিও প্লিজ। কতক্ষণ আছো? সাদাফের প্রশ্নে চোখ তুলে তাকালো শুভ্রতা। অভিমানী গলায় বলল, এটা আমার বরের বাসা, আমি যতক্ষণ ইচ্ছে থাকতে পারি। আপনার কোনো সমস্যা? সাদাফ মৃদু হেসে বলল। জি না, আমার কোনো সমস্যা নেই। শুভ্রতা কপট রাগ দেখিয়ে বলল, সমস্যা না থাকলে এখানে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ফ্রেশ হয়ে এসো, আজ আমি রান্না করব। সাদাফ আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। এখান থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না তার। এভাবে দাঁড়িয়ে থেকেই শুভ্রতাকে দেখতে ইচ্ছে করছে ঘন্টার পর ঘন্টা। শুভ্রতার নাক, চোখ, ঠোঁট, গাল সবই যেন লাজুক ভঙ্গিতে ফিসফিসিয়ে চলছে। ফিসফিস করে জানাতে চাইছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটি তার স্ত্রী। শুধু পৃথিবী নয়, শুধু পৃথিবীর তুলনা দিয়ে মন ভরছে না সাদাফের। তার চোখে শুভ্রতা আরো কয়েক গুণ বেশি সুন্দর, আরো কয়েক গুণ বেশি লাজুক, প্রাণোচ্ছল। ঝটপট ফ্রেশ হয়ে আবারও রান্নাঘরে এসে দাঁড়িয়েছে সাদাফ। খুব অদ্ভুত কারণেই রান্নাঘরের মতো জায়গাটাও ভীষণ প্রিয় লাগছে তার। শুভ্রতার ঘেমে নিয়ে যাওয়া মুখ, লেপ্টে যাওয়া কাজল আর শুভ্রতার গন্ধ মাখা তাপটাও ভীষণ মিষ্টি লাগছে আজ। শুভ্রতা রান্নায় খুব একটা দক্ষ নয়। বাড়িতে নিজ হাতে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয় না তাকে। গরম তেল ছিটকে উঠতেই শুভ্রতার চমকে পিছিয়ে যাওয়াটা তার অদক্ষতারই পরিচয়। তার সেই অপটু হাতে মাছ ভাজি করা দেখেই হেসে ফেলল সাদাফ। ধীর পায়ে শুভ্রতার পেছনে গিয়ে দাঁড়ালো সে। শুভ্রতা ভয় মাখা চাহনি নিয়ে মাছ উল্টাতে উল্টাতে বলল, কি চাই? সাদাফ শীতল কণ্ঠে বলল, রান্না দেখি, দূর থেকে ভালো দেখা যাচ্ছিল না, তাই কাছে এসে দাঁড়ালাম। একটু শেখাবে আমায়? শুভ্রতার সন্দেহী চোখে তাকালো। তার জানা মতে রান্না বান্নায় বেশ ভালোই দক্ষ সাদাফ। তবে শুভ্রতাকে কিছু বলার সুযোগ না দিয়েই বাম হাতটা শুভ্রতার কোমরের উপর রাখলো সাদাফ। ডান হাতটা শুভ্রতার ডান হাতের উপর দিয়ে খুন্তির উপর রাখলো। ফিসফিসিয়ে বলল, একটু শেখাবে আমায়? প্রেমে পাগল প্রেয়সীকে পাগল করার জন্য এতটুকু ছোঁয়ায় যে যথেষ্ট তা হয়তো জানা ছিল না সাদাফের। যার ফলশ্রুতিতে পুরোটা সময় প্রেয়সীর মুগ্ধ দৃষ্টির শিকার হতে হলো তাকে। সুব্রত নিজের সম্পূর্ণ ভর সাদাফের বুকের উপর ছেড়ে দিয়ে মুগ্ধ নয়নে শুধু তাকিয়েই ছিল। সুব্রতার এমন পাগলামতে মিটিমিটি হাসলো সাদাফ, কিন্তু তাতেও কোনোরূপ প্রতিক্রিয়া হলো না সুব্রতার। মাছ ভাজা শেষ করে সাদাফ যখন কথা বলল তখনই কেবল মোহভঙ্গ ঘটল সুব্রতার। অপ্রস্তুত ভঙ্গিতে খানিকটা দূরে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। সাদাফ মাথা চুলকে বলল, আর কিছু রান্না করবেন মহারানী? বসার ঘরে বসে আছেন রাদিবা আহমেদ। তার পাশেই বসে আছেন শাহিনুজ্জামান সাহেব এবং হাজী আমিনুল হক। দরজার পাশে হাত মুড়িয়ে দাঁড়িয়ে আছেন শফিক সাহেব আর শুভ্র। সামনের সোফায় বসে আছেন দুজন মধ্যবয়স্ক ভদ্রলোক। বসার ঘরের পরিবেশটা বেশ থমথমে। গুরুগম্ভীর আলোচনা চলছে, আর সেই গুরুগম্ভীর আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই বাড়িরই মেয়ে শুভ্রতা। আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করে এই পর্যন্ত এসেছেন বলে ধন্যবাদ ওবায়দুল সাহেব। ওবায়দুল্লাহ সাহেব মৃদু হেসে বললেন, এভাবে বলবেন না, আপনি আমার বাবার মতো। আপনার পরিবারের মেয়েকে পুত্রবধূ করে পাওয়াটা আমি সৌভাগ্য বলেই মনে করি। তাছাড়া শুভ্রতাকে আমি দেখেছি, ভীষণ লক্ষ্মী মেয়ে সে। আপনি একদম চিন্তা করবেন না চাচা, একদম চিন্তা করবেন না। আপনি হজ থেকে ফিরে আসুন, তারপর দিনক্ষণ দেখে না হয় 4 হাত এক করা যাবে। মাত্রই তো 4টা মাস। শুভ্রতাও যখন 4 মাস পরই বিয়ের পিঁড়িতে বসতে চাইছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।
4 মাস অপেক্ষা করলে আমার ছেলের বিয়ের বয়স পেরিয়ে যাবে না। আনিমুল হক স্বস্তির নিঃশ্বাস ফেললেন, হাসি মুখে বললেন, নাতনিটা আমার খুব আদরের ওবায়দুল সাহেব। আমার বংশে একমাত্র জান্নাত সে। সে জান্নাতের চোখের পানি সহ্য হয় না। মেয়েটা যখন কেঁদে কেটে কিছুদিন সময় চাইলো তখন আর মানা করতে পারিনি। আদরের মেয়ে তো আমাদের স্পর্শহারা হওয়ার কথা চিন্তা করতেই দুর্বল হয়ে পড়ে। আপনারা যে আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন তাতেই আমরা কৃতজ্ঞ। ওবায়দুল্লাহ সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন, বিনীত গলায় বললেন, আনিমুল হক স্বস্তির নিঃশ্বাস ফেললেন, হাসি মুখে বললেন, নাতনিটা আমার খুব আদরের ওবায়দুল সাহেব। আমার বংশে একমাত্র জান্নাত সে। সে জান্নাতের চোখের পানি সহ্য হয় না। মেয়েটা যখন কেঁদে কেটে কিছুদিন সময় চাইলো তখন আর মানা করতে পারিনি। আদরের মেয়ে তো আমাদের স্পর্শহারা হওয়ার কথা চিন্তা করতেই দুর্বল হয়ে পড়ে। আপনারা যে আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন তাতেই আমরা কৃতজ্ঞ। ওবায়দুল্লাহ সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন, বিনীত গলায় বললেন, বারবার কৃতজ্ঞতা জানিয়ে আমাদের লজ্জায় ফেলবেন না চাচা। হজের মতো একটা পবিত্র কাজের পর বিয়ে হওয়াটাই মঙ্গলময়। আপনি যেহেতু কথা দিয়েছেন বিয়েটা হবে, সেখানে আর কী বা বলার আছে আবার। তাছাড়া বিয়ের আয়োজন করার জন্য আমাদের দুপক্ষেরই কিছুটা সময়ের প্রয়োজন। ফারদিনের কলেজেও নাকি একটু ঝামেলা চলছে। সব দিক থেকে বিবেচনা করে বিয়ের জন্য ওটাই হবে পারফেক্ট সময়, একদম পারফেক্ট সময়। রাদিবা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শ্বশুরের প্রতি শ্রদ্ধাহীন মনোভাবের জন্য খানিকটা গুটিয়ে গেলেন। অপরাধী দৃষ্টিতে শ্বশুরের দিকে এক পলক তাকিয়েই মাথা নিচু করে বসে রইলেন। শুভ্রতা বাড়ি ফিরল সন্ধ্যায়। ততক্ষণে মাগরিবের আজান পড়ে গিয়েছে। চারপাশে ঝাপসা অন্ধকার আর আমের মুকুলের তীব্র গন্ধ। শুভ্রতা বাসায় পৌঁছাতেই বাঁকা চোখে তাকালো শুভ্র। কান থেকে ফোন নামিয়ে বলল, কই ছিলি সারাদিন? ফ্রেন্ডের সাথে তো ছিলি না? শুভ্রতা থতমত খেয়ে ভাইয়ের দিকে তাকালো। হঠাৎ করে কোনো কথা খুঁজে পেল না সে। ভাইয়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে খানিকটা মিয়ে গেল সে। তারপর হঠাৎই রাগী সিংহীর মতো বলে উঠল, আমি যে বান্ধবীদের সাথে ছিলাম না, এটা তুই কিভাবে জানলি ভাইয়া? আমার বান্ধবীদের সাথে তোর কিসের যোগাযোগ? কাহিনী কি বলতো? ছোট বোনের বান্ধবীর সাথে প্রেম করছিস? আবার কথা। শুভ্রতার এমন কথায় বোকা বনে গেল শুভ্র। ভ্রু কুচকে কিছু একটা বলবে তার আগেই দ্রুত পায়ে রুমে ঢুকে দরজা দিল শুভ্রতা। শুভ্র কিছুক্ষণ বোনের দরজার দিকে তাকিয়ে থেকে ছাদের দিকে পা বাড়ালো। শুভ্রতার চালচলন খুব একটা সুবিধার মনে হচ্ছে না তার। শুভ্রতা কি প্রেম করছে? কোনো বাজে ছেলের সাথে জড়িয়ে পড়ছে না তো মেয়েটা? শুভ্র নিজে ছেলেরা কতটা নিষ্ঠুর হতে পারে সে সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তার। তাছাড়া শুভ্রতার যে বিয়ে ঠিক। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে, ছাদের ফ্লোরে পা রাখল। ছাদের পাশের আম গাছটায় ফুল মুড়িয়ে গুটি ধরেছে। চারপাশের বাতাসটা আমের নব গুটির গন্ধে মৌ মৌ করছে। কচি আমের মিষ্টি গন্ধটাও আজ সহ্য হচ্ছে না শুভ্রবের। মনের মধ্যে ভয়ানক কিছু চলছে। ভয়ানক কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছে সে। ওলট পালট ভয়ানক এক ঝড়। ফ্রেশ হয়ে শাড়ি ছেড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে শুভ্রতা। নাকের ছোট্ট নাকফুলটা বাল্বের আলোয় ঝলমল করছে। এই নাকফুলটা কখনোই খুলবে না শুভ্রতা, কখনোই না। শুভ্রতা শহরের আধুনিক মেয়ে। গ্রামের নানি চাচিদের নাকফুল বিষয়ক কুসংস্কারগুলো মানার কথা নয় তার। তবুও কেন জানি এই নাকফুলের প্রতি তীব্র এক টান অনুভব করছে আজ। স্বামী সোহাগী মেয়েদের মতো নাকফুলটাকে আগলে রেখে লজ্জা লুকোতে ইচ্ছে করছে। শুভ্রতা আয়নার দিকে দু চোখ মেলে তাকালো। নিজের চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে চোখ নিচু করল। মনে পড়ে গেল সাদাফের বলা কথা। বাসায় ফেরার আগ মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছিল শুভ্রতা। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো সাদাফ। আয়নার ভেতর দিয়ে শুভ্রতার চোখের দিকে দৃষ্টি রাখলো সে। চমৎকার একটা হাসি দিয়ে বলল, সেদিন তোমার বলা আরশি যুগল প্রেমটা ভুল ছিল শুভ্রতা। এই কাছের আরশিতে নয়, দুটো মানুষের মনের আরশিতে যখন প্রেম হয় সেটা আরশি যুগল প্রেম। তোমার মনের আরশিটা শুধুই আমি ময় শুভ্রা। সেই আরশি থেকে আমাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তোমার নেই। সেই আরশি সময়ে অসময়ে তোমায় জ্বালাতন করবে। চোখ দুটো বোঝার সাথে সাথে আস্ত এক আবিকে তোমার সামনে নিয়ে দাঁড় করাবে। এটাই প্রেম শুভ্রা, এটাই প্রেম।
এটাই হচ্ছে আরশি যুগল প্রেম। তোমার মনের আরশিটা আমার আরশিতে বাঁধা পড়েছে শুভ্রা। ভয়ানক প্রেমে মত্ত হয়েছে দুজন, ভয়ানক। শুভ্রতার ভাবনার মাঝেই টোকা পড়ল দরজায়। শুভ্রতা তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিতেই গম্ভীর চোখে তাকালেন রাদিবা আহমেদ। মেয়েটাকে আজ বাড়াবাড়ি রকমের সুন্দর লাগছে। হঠাৎ করে মেয়ের এমন বাড়াবাড়ি সৌন্দর্যটা রাদিবা আহমেদের খুব একটা পছন্দ হচ্ছে না। জীবনের দুটো পর্যায়ে মেয়েদের খুব অতিরিক্ত রকমের সুন্দর লাগে। প্রথমত কিশোরী থেকে যৌবনে পদার্পণের সময়, আর দ্বিতীয়ত বিয়ের পর। শুভ্রতার বর্তমান অবস্থা এই দুটোর একটির পর্যায়েও পড়ছে না। তাহলে হুট করে তার এই সৌন্দর্যের কারণ কি? রাদিবা আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবিষ্কার করলেন মেয়েটা আজ নাকফুল পরেছে। শুধু নাকফুল নয়, হাতে মোটা দুটো বালাও পরেছে। বালা দুটো রাদিবার শাশুড়ির। রাদিবা আহমেদ বিস্ময় নিয়ে বললেন, হঠাৎ নাক ফুল পড়ছিস যে? এর আগে তো জোর করেও পরানো যায়নি তোকে। সুব্রতা মৃদু হাসল। দরজা ছেড়ে দাঁড়িয়ে মাকে ভেতরে আসতে বলল। বিছানায় ছড়িয়ে রাখা শাড়িটা ভাঁজ করতে করতে বলল, আজ তো নববর্ষ মা, তাই একটু বাঙালি বধূ সাজার শখ হয়েছিল। দেখো হাতে মেহেদি আর পায়ে আলতাও পরেছি। নাকফুলটায় আমার সুন্দর লাগছে না মা? সেদিন ভার্সিটি থেকে ফেরার পথে 300 টাকা দিয়ে কিনে এনেছি। রাদিবা জবাব দিলেন না। মেয়ের হাতের দিকে দৃষ্টি রেখে বললেন, এত মোটা বালা পড়েছিস, অসুবিধা লাগছে না? সুব্রতা হাসল। মায়ের পাশে বসে বলল, লাগছে, ভীষণ অসুবিধা লাগছে। তাহলে পরে আছিস কেন? খুলে রাখলেই পারিস। অসুবিধা লাগার সাথে সাথে ভালোও লাগছে, তাই আর খুলতে ইচ্ছে করছে না। তাছাড়া এসব পরে পরে অভ্যাস করতে হবে না? তুমি তো বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। আজ বাদে কাল বিয়ে হয়ে গেলে পড়তে হবে না, তাই আগে থেকেই অভ্যাস করছি। রাদিবা আহমেদ হঠাৎ করেই কোনো কথা বললেন না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মেয়েকে পর্যবেক্ষণ করলেন উনি। বিয়ে নিয়ে সুব্রতার হঠাৎ এমন পজিটিভ চিন্তাটা মেনে নিতে কষ্ট হচ্ছে রাদিবার। রাদিবা আহমেদ খানিকটা ভাবলেন। ফারদিনের সাথে তার বিয়ের ব্যাপারটা বলতে গিয়েও থেমে গেলেন। আনিমুল সাহেব যেখানে নিজ থেকেই সুব্রতাকে জানাতে বারণ করেছেন, সেখানে কি দরকার কথা বাড়ানোর? রাদিবা হঠাৎ করেই গম্ভীর গলায় প্রশ্ন ছুড়লেন। সারাদিন কোথায় ছিলে? সুব্রতার চোখ তুলে মায়ের দিকে তাকালো। খানিক চুপ থেকে নিজের উত্তরটা গুছিয়ে নেয়ার চেষ্টা করলো। সুব্রতাকে চুপ থাকতে দেখে নিজ থেকেই কথা বলেন রাদিবা আহমেদ। তুমি এখন বাচ্চা নও, এত বড় মেয়ে হয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়ানোর মানে কি? দাদু যে সব পছন্দ করে না জানো না? সুব্রতা মাথা নিচু করে বসে রইল। রাদিবা আহমেদ উঠে দাঁড়ালেন। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ফ্রেশ হয়ে দাদুর রুমে যাও, আর কখনো যেন এমন উড়নচণ্ডী স্বভাব না দেখি। এখন বিয়ের যোগ্য হয়েছো, কেউ যেন বলতে না পারে আমাদের বাড়ির মেয়ে অশৃঙ্খল। সুব্রতা কোনো জবাব দিল না। মা রুম থেকে বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল সে। কপালের ছোট্ট টিপটা আরেক দফা ঠিক করে নিয়েই ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে গেল সুব্রতা। মনটা ভীষণ ভালো আজ। পুরো 4 দিন পর সাদাফের সাথে দেখা হতে চলেছে তার। সকাল 9টায় অফিস ফেলে বনানী থেকে ধানমন্ডি এসে সাদাফের পক্ষে সুব্রতার সাথে দেখা করাটা প্রায়ই সম্ভব হয়ে ওঠে না। তবুও শত ব্যস্ততাকে পাশে রেখে নিজ থেকেই ধানমন্ডির একটা রেস্টুরেন্টে দেখা করতে বলেছে সাদাফ। শুধুমাত্র আধ ঘন্টার জন্য একসাথে বসবে তারা। অনুভূতিময় মানুষটাকে প্রাণ ভরে দেখে নিয়ে জ্বালাময় তৃষ্ণাটা আরও খানিকটা বাড়িয়ে তুলবে। সুব্রতার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। বাইরে যাওয়ার জুতোগুলো পরে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেই পেছন থেকে ডেকে উঠল শুভ্রব। দাঁড়া শুভি। ভাইয়ের ডাকে থমকে দাঁড়ালো সুব্রতা। ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ধরা পড়া চোরের মতো একবার ভাইয়ের দিকে তাকালো। সাথে সাথেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল শুভ্রব। ভার্সিটি যাচ্ছিস? সুব্রতা মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ, সে ভার্সিটি যাচ্ছে। শুভ্রব ডান হাতের কবজিতে সাদা ডায়ালের ঘড়িটা পড়তে পড়তে বলল, বেশ চল, আমি পৌঁছে দিচ্ছি। শুভ্রবের বলা কথাটায় আতকে উঠল সুব্রতা। আমতা আমতা করে বলল, তোকে পৌঁছে দিতে হবে না ভাইয়া, মাত্র তো 10 থেকে 15 মিনিটের পথ। রিক্সা করে ঠিক চলে যাব আমি। তাছাড়া সবসময় তো একাই যাওয়া আসা করি। তাহলে আজ? শুভ্রব গম্ভীর মুখে বলল, সবসময় কিভাবে যাওয়া আসা করিস তা তো জানতে চাইনি আমি। আমি বাইকে ওয়েট করছি, জলদি আয়।
শুভ্রতা ঠায় দাঁড়িয়ে রইল। শুভ্রব তাকে পাশ কাটিয়ে চলে যেতেই এক হাতে কপাল চেপে ধরে দেয়াল ঠেস দিয়ে দাঁড়ালো। যে কোনো কারণেই হোক, শুভ্রব যে রেগে আছে তা বেশ বুঝতে পারছে শুভ্রতা। এই অবস্থায় ভাইকে কিছু বলা মানেই জ্বলন্ত আগ্নেয়গিরিকে খুঁচিয়ে খুঁচিয়ে আরো ভয়ানক করে তোলা। শুভ্রতা তাড়াহুড়ো করে ঘড়ি দেখে, 7:31। সাদাফের এতক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে যাওয়ার কথা। এবার কি হবে? শুভ্রতার ভাবনার মাঝে ডেকে উঠল শুভ্রব। শুভ্রতা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে ভাইয়ের ডাকে সাড়া দিল। ভার্সিটি গেটে পৌঁছে বাইক থেকে নেমে দাঁড়াতেই গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল শুভ্রব। ক্লাস কয়টা শেষ হবে তোর? শুভ্রতা চকিতে ভাইয়ের চোখের দিকে তাকালো। ভাইয়ের শীতল চাহনিতে দৃষ্টি না রাখতে পেরে চোখ নামিয়ে নিয়ে বলল, একটাই শেষ হবে ক্লাস। ঠিক আছে, ক্লাস শেষে তোকে এসে নিয়ে যাব আমি। আশেপাশেই আছি, সমস্যা নেই। শুভ্রতা বিস্ময় নিয়ে বলল, আশেপাশে আছিস মানে? এতক্ষণ তুই কোথায় থাকবি ভাইয়া? আমি একাই চলে যেতে পারবো। শুভ্রতাকে কথা শেষ করতে না দিয়েই কথা বলে উঠল শুভ্রব। আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোকে, আমার সময় ভালোই কাটবে। এই মামার দোকানে বসে চা খাবো, সাদেকদেরকেও আসতে বলছি, কিছুক্ষণের মাঝে ওরা চলে আসবে, আড্ডা চলবে বিন্দাস। শুভ্রতা শক্ত গলায় জিজ্ঞেস করল, তুই কি আমায় গার্ড দিচ্ছিস ভাইয়া? শুভ্রব শীতল চোখে তাকালো, ঠান্ডা গলায় বলল, হ্যাঁ দিচ্ছি, এবার ক্লাসে যা। কিন্তু কেন? শুভ্রব কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদু বলেছে তাই। কাল নাকি খবরে কী সব দেখেছে, তখন থেকেই তোর জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছে তার। আর তখন থেকেই আমাকে তোর বডিগার্ড নিযুক্ত করা হয়ে গেছে। এবার যা তো, এমনি মেজাজ খারাপ, মাথা খাস না। শুভ্রতা করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে ভেতরের দিকে হাঁটতে লাগলো। শুভ্র বোনের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই দীর্ঘশ্বাস ফেলল। দাদুর কথাটা নেহাতেই মিথ্যে বলেনি শুভ্র। আনিমুল হক শুভ্রতাকে নিয়ে যথার্থই চিন্তিত, কিন্তু শুভ্রবের চিন্তার কেন্দ্রবিন্দুটা সম্পূর্ণই আলাদা। রেস্টুরেন্টে এসি চলছে, চারিদিকে ঠান্ডা শীতল পরিবেশ। সাদাফ রেস্টুরেন্টের এক কোনায় বসে চুপচাপ কাচের দরজার দিকে তাকিয়ে আছে, দু চোখ ভর্তি তার প্রতীক্ষা, প্রেয়সীকে এক নজর দেখতে পাওয়ার প্রতীক্ষা। অপেক্ষা করতে করতে অনেকটাই হাঁপিয়ে উঠেছে সাদাফ। 9টায় অফিস তার, এখন বাজে 8টা। এতক্ষণে তো সুব্রতার চলে আসার কথা। সুব্রতার নাম্বারে বারবার কল দেওয়ার পরও উঠে দাঁড়ালো সাদাফ। সাথে সাথেই অপরিচিত একটা নাম্বার ভেসে উঠল ফোন স্ক্রিনে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কান্না ভেজা গলায় বলে উঠল সুব্রতা, তুমি আর অপেক্ষা করো না প্লিজ। ভাইয়া আমার উপর নজর রাখছে, ওর চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে পৌঁছানো সম্ভব না, আর পৌঁছলেও অনেক বেশি দেরি হয়ে যাবে। তোমার তো। সাদাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, ঠান্ডা শীতল গলায় বলল, আজ দেখা না হলে আগামী 2 সপ্তাহে তোমার আবার দেখা হবে না শুভ্রা। আমি তোমাকে মিস করছি অনেক। এটুকু বলে কিছুক্ষণ চুপ করে থাকলো সাদাফ। ওপাশ থেকে সুব্রতার নিরুত্তর হিচকি শুনেই ফোনটা কেটে দিল সে। রাগে চোখ মুখ লাল হয়ে আসছে তার, সেই সাথে ভীষণ কষ্টও হচ্ছে। এক নজরের জন্য হলেও সুব্রতাকে দেখতে ইচ্ছে করছে। এতটা পথ ছুটে এসে এইভাবে নিরাশ হয়ে ফিরে যেতে হবে ভাবতেই সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। সাদাফ লম্বা শ্বাস টেনে নিয়ে পাশে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেলো। নিজেকে শান্ত করে চুপচাপ বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। বারান্দার গ্রিলে আঁকড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সুব্রতা। বৈশাখ মাসের ভ্যাপসা গরমটা ভীষণ জ্বালাচ্ছে আজ। গাছের পাতাগুলো যেন অনশনে নেমেছে, মনের ভুলেও কেঁপে উঠছে না। আকাশটাও কালো মেঘে ঢাকা। সুব্রতার মতো আকাশের মনটাও আজ ভীষণ খারাপ। সকাল থেকে বিকেল পর্যন্ত অসংখ্যবার সাদাফকে সরি বলেছে সুব্রতা। সাদাফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলেও সুব্রতার মন মানছে না, কিছুতেই না। আজকে অফিসের কাজে ঢাকার বাইরে চলে যাবে সাদাফ, ফিরবে ঠিক 2 সপ্তাহ পর। এতটা দিন সাদাফকে না দেখে থাকতে হবে ভেবেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সুব্রতার। কিন্তু সে কাঁদবে না। সাদাফ তার অযথা কান্না একদমই পছন্দ করে না। সুব্রতা বুক ভরে শ্বাস টেনে নেয়। হঠাৎ করে উপলব্ধি করে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। বুকটা কেমন করে ফাঁকা ফাঁকা লাগছে, সবকিছু হারিয়ে নিতান্তই নিঃস্ব লাগছে। সুব্রতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শুভ্রবকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। এত কিছুর পরও শুভ্রবকে ছেড়ে দেয়া যায় না, কিছুতেই না। কি ভেবে নিজের রুমের দিকে দৌড়ে গেল সুব্রতা। বিছানা থেকে ফোনটা তুলে নিয়েই কল দিল পরিচিত এক নাম্বারে।
কলটা রিসিভ হতেই দাঁতে দাঁত চেপে বলে উঠল সুব্রতা। ওই হারামি কোথাকার, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বড় ভাইয়ের সাথে প্রেম করিস, অথচ আমাকে বলিস না? প্রেম করা এত সহজ? তোদের প্রেমের সবচেয়ে বড় ভিলেন হব আমি। কি ভেবেছিস আমাকে না জানিয়ে সারা শহরে প্রেম করে বেড়াবি? হবে না, কিছুতেই না। আমি প্রেমে পড়ে পাগল টাগল হয়ে গেছিস নাকি ছবি? দুনিয়ায় আর কোনো ছেলে খুঁজে পেলি না? চপ রেখে তোর ওই থলা বিলাই ভাইটাকে আমার সাথে জড়াচ্ছিস? অদ্ভুত। মরে গেলেও তোর ভাইয়ের লগে প্রেম করব না আমি। সত্যি করে বলতো, নেশা টেশা করছিস কিছু? 2 সপ্তাহ শব্দটা অল্পতেই শেষ হয়ে গেলেও 2 সপ্তাহে ঘেরার সময়টা খুবই দীর্ঘ। 2 সপ্তাহ মানে 20,160 মিনিটের অপেক্ষা। সাদাফবিহীন একটা মিনিটও যেখানে বিষাক্ত, সেখানে এতটা সময় সুব্রতার জন্য মৃত্যুরই নামান্তর। অফিসের কাজে বাইরে যাওয়ার অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতে হয় তাকে। সারাদিনের ক্লান্তিটা রাত নামার সাথে সাথেই চোখের পাতায় ভর করে। ক্লান্তি আর ব্যস্ততা ঠেলে সুব্রতাকে ঠিকঠাক সময় দিতে পারে না সে। ফোন দিলেও বেশিক্ষণ কথা বলাটা আর হয়ে ওঠে না। সারাদিনের পিপাসু মন নিয়ে বসে থাকা সুব্রতার জন্য 5 মিনিটের সাদাফ বড্ড যন্ত্রণার। 5 মিনিটের জন্য সাদাফকে পেয়ে তার কণ্ঠ শুনে একদমই মন ভরে না সুব্রতার। পিপাসাটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কখনো কখনো ফোন রেখে কান্নায় ভেঙে পড়ে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কেন সে সাদাফের প্রতি এত দুর্বল? কেন? আর সেই দুর্বলতাটা কেনই বা চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে? রাগে দুঃখে নিজের হাত পা কামড়ে জখম করে সুব্রতা। কুশন চাদর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে অস্থির করে তোলে। কিছুক্ষণ পর নিজেই গুছিয়ে রাখে সব। রাত বিরাতে শাওয়ার ছেড়ে বসে থাকে। ভিজে চুপচুপে হয়ে কাটিয়ে দেয় সারা রাত। সাদাফ ফোন দিয়ে যখন বলে, সাবধানে থাকবে শুভ্রা, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা হবে, ওকে? সাদাফের বলা ওকে এর উত্তরটা আর দেয়া হয় না সুব্রতার। বুক ফেটে বেরিয়ে আসে হাহাকার। সাদাফকে শক্ত করে জড়িয়ে ধরে পাশে বসিয়ে রাখার ইচ্ছেটা তীব্র হয়। তারপর একসময় ইচ্ছেটাকে চোখের জলে ভাসিয়ে দেয়। নিজেকে তার পাগল পাগল মনে হয়। সাদাফকে ছাড়া বাঁচার কথা ভাবলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজও ঠিক তাই হলো। ঘড়িতে 10টা বাজতেই মনের পাটাতনে ঠুকরে ওঠা শকুনির মতো বেজে উঠল মুঠোফোন। সুব্রতা সারাটা দিন নিজেকে সামলে রাখলেও ফোনটা পেতেই যেন উদ্ভ্রান্ত হয়ে উঠল। তাড়াহুড়ো করে ফোনটা তুলে কানে নিল সে। সাথে সাথেই ওপাশ থেকে ক্লান্ত আদুরে কণ্ঠ ভেসে এলো। তোমাকে ভীষণ মিস করছি শুভ্রানী, ভীষণ। প্রচণ্ড দেখতে ইচ্ছে করছো তোমায়। ঢাকায় থাকলে নির্ঘাত তোমার বাসার সামনে চলে আসতাম আজকে। সাদাফের এমন খোলামেলা কথায় নিজেকে আর আটকে রাখতে পারল না সুব্রতা। ফুপিয়ে কেঁদে উঠল সে। সাদাফ অস্থির হয়ে বলল, আরে বাবা, কাঁদার মতো কিছু বলেছি নাকি? কাঁদছো কেন? বাচ্চাদের মতো কথায় কথায় কাঁদে কেউ? এইভাবে কাঁদলে আর ফিরবে না বউ। সুব্রতার কান্নার বেগ এবার বাড়ল বই কমল না। ঠোঁট ফুলিয়ে বলল, আমি সেদিন রেস্টুরেন্টে যাইনি বলে ইচ্ছে করে এমনটা করছো তুমি। ইচ্ছে করেই ফিরছো না। সুব্রতার কথায় হেসে ফেলল সাদাফ। হাসি মুখেই বলল, পাগলিটা বলে কি? কান্না থামাও না রে বাবা, আমি ক্লান্ত শরীরে কি তোমার এই কান্না শোনার জন্য ফোন দিয়েছি? চমৎকার একটা হাসি দাও এবার। তোমার হাসি দেখলেই ক্লান্তি একদম দূর হয়ে যাবে আমার। সুব্রতা কান্না থামানোর চেষ্টা করল। সাদাফ মুচকে হেসে বলল, রাতে খাওনি নিশ্চয়ই? রাত 10:30টার বেশি বাজতে চললো, এখনও খাওনি? এইসব কোন ধরনের বাচ্চামো শুভ্রা? আমি তোমাকে আগেই বলেছি, যে কোনো পরিস্থিতিতে নিজের কোনো রূপ ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। আর না খেয়ে থেকে ঠিক সেই কাজটাই করছো তুমি। প্লিজ শুভ্রা, খেয়ে নাও। আর মাত্র 2 দিন, ফিরছি আমি, এখন রাখি কেমন? সুব্রতা উত্তর দেয়নি। সাদাফ কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট করে খেয়ে নাও বলেই ফোন কেটেছে। সাথে সাথে দমকা হাওয়ার মতো কান্নায় ভেঙে পড়েছে সুব্রতা। আরও 2 দিন, তার মানে আরও 2880 মিনিটের অপেক্ষা। সুব্রতার কান্নার মাঝে গলা ছেড়ে ডেকে উঠলেন রাদিবা আহমেদ। সুব্রতা চোখ মুখ মুছে দরজাটা খুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাদিবা আহমেদ মেয়ের দিকে তাকিয়ে চমকে উঠলেন। চোখ মুখের এই কি ভয়ানক অবস্থা হয়েছে তার মেয়ের। শুভ্র মায়ের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। বোনের এমন বিধ্বস্ত মুখের দিকে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করেই নিজের ঘরে ফিরে গেল সে। রাদিবা আহমেদ বিস্ময় নিয়ে বললেন, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে?
সুব্রতা ঠান্ডা গলায় উত্তর দিল। কিছু হয়নি, ঘুমোচ্ছিলাম তাই এমন লাগছে। কিছু বলবে? রাধিবা যান্ত্রিক পুতুলের মতো হাতে থাকা ফোনটা এগিয়ে দিয়ে বলল। তোর মামু ভিডিও কলে আছে, কথা বল। সুব্রতার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ফোনটা নিয়ে রাস্তার মাঝ বরাবর ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের অযথা প্রশ্নের থেকে মামুর সাথে কথা বলাটাই কম বিরক্তিকর ভেবে হাত বাড়িয়ে ফোনটা নিল সে। রাধিবা এখনো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের চোখে মুখে। ভেতরটা উদ্বেগে ছটফট করছে তার। কি জানে কি হলো তার মেয়ের। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে স্ক্রিনের দিকে তাকাতেই মামুর পাশে বসা অপরিচিত একজনকেও চোখে পড়ল তার। লোকটির গোলগাল ভদ্রলোক ধরনের চেহারায় কালো মোটা ফ্রেমের চশমা। লোকটি সরাসরি সুব্রতার দিকে তাকাচ্ছে না, একবার তাকিয়েই অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সুব্রতা ভ্রু কুঁচকে তার মামুর দিকে তাকালো, শীতল গলায় বলল। রাধিবা এখনো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের চোখে মুখে। ভেতরটা উদ্বেগে ছটফট করছে তার। কি জানে কি হলো তার মেয়ের। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে স্ক্রিনের দিকে তাকাতেই মামুর পাশে বসা অপরিচিত একজনকেও চোখে পড়ল তার। লোকটির গোলগাল ভদ্রলোক ধরনের চেহারায় কালো মোটা ফ্রেমের চশমা। লোকটি সরাসরি সুব্রতার দিকে তাকাচ্ছে না, একবার তাকিয়েই অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সুব্রতা ভ্রু কুঁচকে তার মামুর দিকে তাকালো, শীতল গলায় বলল। আসসালামু আলাইকুম মামু, কেমন আছেন? মামু অমায়িক হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি, তুমি ভালো আছো? সুব্রতা জবাব দিল না। মামু বিগলিত হেসে বলল। তোমার সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বন্ধু ওবায়দুলের ছেলে, ভেরি শর্ট বয়। পাশের ছেলেটি হাসার চেষ্টা করে বলল। হ্যালো সুব্রতা। সুব্রতা ভদ্রতার হাসি হাসল, ছোট্ট একটা শ্বাস টেনে বলল। আমি খুব সিক ফিল করছি মামু, তোমার সাথে পরে কথা বলি প্লিজ। সুব্রতার মামু কিছু বলার আগেই ফোনটা মার হাতে ধরিয়ে নিজের রুমের দরজা দিল সুব্রতা। ছেলেটার অমন লাজুক হাসি মোটেও সুবিধার মনে হচ্ছে না সুব্রতার। আর মামাও বা অপরিচিত একটা ছেলেকে ভিডিও কলে আনলো কিভাবে? রেডিও কিউলাস। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো সুব্রতার। ভয়ানক রাগে সব কিছু ভেঙে ফেলার তীব্র ইচ্ছে জাগতে থাকলো। ভার্সিটির ক্যাফেটেরিয়াতে বসে আছে সুব্রতা, হাতে গরম চায়ের কাপ। তার ঠিক সামনেই মুখ কাচুমাচু করে বসে আছে তনয়া। সুব্রতার দৃষ্টি তীক্ষ্ণ, ভ্রুজোড়া খানিক কুঁচকে আছে। তনয়া চোখ তুলে সুব্রতার দিকে তাকালো, পরক্ষণই চোখ ফিরিয়ে নিয়ে পাশে বসা পুষ্পির উপর দৃষ্টি নিবদ্ধ করল। পুষ্পির চোখে মুখেও নিদারুণ কাঠিন্য। বান্ধবীদের এমন মুখভঙ্গিমায় খানিকটা হক চকিয়ে গেল তনয়া। গরম সমুচায় কামড় বসিয়ে মুখ কুচকাল অর্পণ। চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলের উপর ঝুঁকে এলো সে, উত্তেজিত গলায় বলল। সুপ্রভ ভাইয়া, ওনাকে নিয়ে তো কখনো ভাবা হয়নি। সেদিন শুভি ফোন দিয়ে বলার পর থেকে ভীষণ আফসোস হচ্ছে। ওনার সাথে প্রেম করলে ব্যাপারটা খারাপ হতো না। শিট 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 তনু বেবি, তুই বরং সুপ্রভ ভাইয়ের সাথে ব্রেকআপ করে নে, সেই সুযোগে আমি একটু চান্স মারি। কথাটা বলে চোখ টিপল অর্পণ। তনয়া থমথমে মুখে একবার অর্পণের দিকে তাকালো মাত্র। পাশ থেকে আফসোসের সুর তুলে বলে উঠল প্রেমা। শুভির কথাটা শোনার পর আমার প্রথম যে নামটা মনে এসেছিল সে হলো অর্পণ। অর্পণের প্রেমে পড়ার স্বভাব আছে, তাছাড়া ও তো সারাদিনই বলে শুভি বেবি, তুই ছেলে হলে আমি তোর সাথেই প্রেম করতাম, ট্রাস্ট মি জানো, হেন তেন। এদিকে শুভ্রভ ভাই হলো শুভ্রতার মেল ভার্সন। অর্পণ তার সাথে প্রেম করলে আমি বিশেষ অবাক হতাম না, কিন্তু তনু, তুই আমার এত গভীর চিন্তা ভাবনাটাকে মিথ্যে করে দিতে পারলি? অ্যাসাইনমেন্ট ফেলে রেখে কত কষ্ট করে এতটা চিন্তা করেছি, তোর কোনো ধারণা আছে? তনয়া মুখ কাচুমাচু করে তাকালো। মুখটা ভরা আষাঢ়ের মতো অন্ধকার হয়ে আছে তার। চোখে মুখে নিদারুণ অসহায়ত্ব ফুটিয়ে তুলে একের পর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে সে। সুব্রতা হাতের কাপটা টেবিলে রেখে এলো, চুলগুলোকে মুঠোবন্দি করে খোপায় মোড়ালো, গম্ভীর গলায় বলল। কাজটা তুই মোটেও ঠিক করিসনি তনু। আমাকে লুকিয়ে প্রেমাখ্যান রচনার চেষ্টাটা ভারী অন্যায় হয়েছে। এর শাস্তি হিসেবে আজকে সব বিল তুই দিবি। এটুকু বলে থামলো সুব্রতা, সাথে সাথেই করুণ গলায় বলে উঠল অর্পণ। আমিও খুব কষ্ট পেয়েছি তনু, তুই আমাদের লোকে এত কাহিনী করতে পারলি?
আমি যে নির্মল মনে ক্রাশ খাই তা কি তোদের থেকে লুকাই? ইভেন আমার কাজিনের সাথে আমার কি হয়েছিল সে সকল গোপনীয় কথাও তোদেরকে বলেছিলাম, বলিনি? প্রেমা তার কালাচাঁদের কথা যেখানে লুকায়নি, পুষ্পী যেখানে, ওহ পুষ্পীকে বাদ দে, ও তো মেয়ে না, ও হলো আস্ত একটা ফাউল মহিলা। ওকে বড়জোর খালাম্মাদের তালিকায় ফেলা যায়। ওকে নিয়ে অর্পণের কথার মাঝে গর্জে উঠল পুষ্পী। টেবিলের উপর রাখা সসের বোতলটা তুলে নিয়ে রাগী গলায় বলল, ওই কি বললি তুই? আমি খালাম্মা? তুই কি? একবারেতে মাথা ফাটিয়ে ফেলবো। পুষ্পীর গর্জনে অর্পণের মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। খুব স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়িয়ে সসের বোতলটা নিল সে। দাঁত কেলিয়ে বলল, থ্যাংক ইউ খালাম্মা, আই লাভ চিলি সস। আচ্ছা তনু, যা বলছিলাম, শুভ্রতাকে দেখ। শুভ্রতাও কিন্তু সাদাব ভাইয়ের কথাটা লুকায়নি। বয়ফ্রেন্ডের দুঃখে 5 দিনের চোখের নিচে কালি ফেলে দিয়েছে, সেটাও আজ ওপেন সিক্রেট। আর তুই কিনা সব লুকিয়ে গেলি, সব। এটুকু বলে থামল অর্পণ। সামনে রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে অল্প পানি খেল। আশেপাশে তাকিয়ে ক্যাফেটেরিয়ার মামাকে ডেকে এক গাদা খাবার অর্ডার করলো। তারপর স্মিত হেসে বলল, এগুলোর বিলও তুই দিয়ে দিস। তনু বেবি, হাজার হলো আমার ক্রাশের হবু বউ তুই। আমার খণ্ডিত মনের জন্য এটুকু তো করতেই পারিস। প্রেমা অবাক হয়ে বলল, ক্রাশ মানে? শুভ্রব ভাই তোর ক্রাশ হলো কবে থেকে? অর্পণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্রেমার দিকে তাকালো। কৃত্রিম লাজুকতা নিয়ে বলল, এখন থেকে, যখন থেকে শুনলাম তনুর সাথে ওনার কিছু চলছে, তখন থেকে ওনার প্রতি ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। অর্পণের কথায় বাকি চারজনই গোল গোল চোখে তাকিয়ে রইল। তবে তাদের বিস্ময়টা বেশিক্ষণ টিকল না। অর্পণের এমন খাপছাড়া কথাবার্তায় অভ্যস্ত তারা। বন্ধু মহলে অর্পণের এমন কথা বলাটাই কাম্য। অর্পণের সাথে গম্ভীরতা বিষয়টা চায় না, মূলত সে গম্ভীর হতেই জানে না। তাদের ক্ষণিকের নীরবতা কাটিয়ে হঠাৎই ফোন বেজে উঠল তনয়ার। সাথে সাথেই 4টি অগোছালো দৃষ্টি এসে পড়ল তার উপর। তনয়া অপ্রস্তুত ভঙ্গিতে বান্ধবীদের দিকে তাকালো। পুষ্পী হাত বাড়িয়ে ফোনটা ছিনিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। ফোনটা উঁচু করে স্ক্রিনে ভাসা শুভ্রবের নামটা দেখে সবাইকে দেখালো। সুব্রতা চোখ কপালে তুলে বলল, ভাইয়া। অর্পণও একই সুরে বলল। নিউ ক্রাশ। প্রেমা কিছু বলবে তার আগেই বিরক্ত কণ্ঠে বলে উঠল পুষ্পী, এই চুপ! এক এক করে ইন্ট্রো দেওয়া বন্ধ কর। এই তনু, ফোনে লাউড স্পিকার দিয়ে তারপর রিসিভ কর। খবরদার মিউট করেছিস তো। আমরাও জানতে চাই তোমাদের প্রেম ঠিক কোন পর্যন্ত এগিয়েছে। কেটে যাবে, তাড়াতাড়ি ধর। তনয়া অসহায় মুখে বান্ধবীদের দিকে তাকালো। 4 বান্ধবীকে আজ ইতিহাসের কালো গহ্বর থেকে উঠে আসা ঘরসেটি বেগমের মতো ভয়ঙ্কর ছলনাময়ী ষড়যন্ত্রকারী মনে হচ্ছে তার। মনে মনে তাদের একগাদা গালি দিয়ে ফোনটা হাতে নিতেই 4 জনই হামলে পড়ল তার উপর। তাদের দেখে মনে হচ্ছে কানটা কেটে ফোনের মাঝে ঢুকিয়ে দেওয়ার কোনো পদ্ধতি যদি থাকে তবেই এক দফা স্বস্তি পেত তারা। তনয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে শান্ত স্পষ্ট কণ্ঠে ভেসে এলো, হ্যালো তনুশ্রী। অর্পণ ফট করেই বলে ফেলল, ওরে বাবা, তনু! এটুকু বলতেই তার মুখ চেপে ধরল প্রেমা। সুব্রতার চোখ রাঙিয়ে চাপা গলায় বলল, চুপ। অর্পণ মুখ ভার করে শান্ত হয়ে বসল। তনয়া নরম গলায় বলল, হ্যালো, কোথায় আছো? ক্যাফেটেরিয়াতে। ক্লাস কটায় শেষ? 2টোর দিকে। ফ্রেন্ডরা পাশে নাকি? তনয়া মৃদু গলায় বলল, হুম। আচ্ছা তাহলে রাখছি, 2টোর পর ফোন দিব। আচ্ছা। শুভ্রব কিছুক্ষণ চুপ থেকে উসখুস গলায় বলল, সুবি কোথায়? তোমার সাথে? তনয়া আর চোখে একবার সুব্রতার দিকে তাকালো, তারপর মৃদু গলায় বলল, হুম। ও, সুবি সকালে খেয়ে বের হয়নি, রাতেও খাইনি কিছু, কোনো কারণে হয়তো আপসেট খুব। তোমাদের সাথে তো আর আপসেট হয়ে বসে থাকতে পারবে না, জোর করে হলেও কিছু একটা খাইয়ে দিও ওকে প্লিজ। তনয়ার ঠোঁটে মৃদু হাসি ফুটল, বেশ আত্মবিশ্বাসী গলায় বলল, আচ্ছা। তুমিও কিছু খেয়ে নিও, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তনয়া ফোন কেটে চোখ তুলে তাকাতেই ভ্রু কুচকে বলে উঠল পুষ্পী, ওই, আমরা যে পাশে আছি বললি কেন? বলতে পারলি না যে একা বসে ওনার কল্পনায় হাবুডুবু খাচ্ছিস? তনয়া অবাক চোখে তাকালো, বিস্ময় নিয়ে বলল, হাবুডুবু খাচ্ছিলাম না তো বলবো কেন?
অযথা মিথ্যা বলার কি আছে? সুব্রতা এবার ভ্রু কুঁচকে তাকালো। তোর এই সত্যবাদী মনোভাবের জন্যই নিশ্চয়ই ভাইয়াকে আমার আর ওর কথাটা বলে দিয়েছিস। আমি যে পয়লা বৈশাখে তোদের সাথে ছিলাম না, সেটা তো সত্যবাদী হয়ে ভাইয়াকে জানানোর কি প্রয়োজন ছিল শুনি? তোর এই মহান সত্য কথার জন্যই ভাইয়া এখন আমাকে চোখে চোখে রাখে। তোকে তো তনয়া আরেক দফা অবাক হয়ে বলল, আরে আমি কিছু বলিনি। আমি তো নিজেও পুষ্পিদের সাথে ছিলাম না। আমি তো সারাদিন ওর সাথে। তনয়ার কথার মাঝে টেবিলের উপর তুমুল শব্দ তুলে আর্তনাদ করে উঠল অর্পণ। অবজেকশন! কি শুনছি এসব? তুই নববর্ষে সুব্রত ভাইয়ের সাথে ঘুরেছিলি, আর আমি যখন তোকে বললাম তনু বেবি এবার সবাই যেহেতু নেই, তাহলে তুই, আমি আর পুষি মিলে একটা প্ল্যান করি, তখন কি বলেছিলি? তখন বলেছিলি তোর নাকি ভয়ানক পেট ব্যথা। তোদের বাসায় গিয়ে তো দেখলাম চিৎ পটাং হয়ে শুয়ে আছিস। দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে ডেলিভারি হয়ে যাবে। বেদ্যপ! এটুকু বলে থামলো অর্পণ। প্রেমাকে উদ্দেশ্য করে বলল, এই প্রেমা, চেয়ার সরা। আমি এখন ফ্লোরে গড়াগড়ি দিয়ে দুঃখ প্রকাশ করব। এমন সব ছলনাময়ী বান্ধবী পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। এত ছলনার শিকার হওয়ার পর আমার আর বাঁচার অধিকার নেই, এক ফোঁটাও না। আজ প্রেম করছে, বলছে না। প্রেমিকের সাথে ডেলিভারি পেইন নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, জানাচ্ছে না। একদিন দেখা যাবে সত্যি সত্যি ডেলিভারি হয়ে যাবে, তবুও জানাবে না। এই জীবনটা নিয়ে তাহলে কি করব? আমি কি করব? সবাই কিছুক্ষণ গম্ভীর মুখে অর্পণের দিকে তাকিয়ে থেকে দম ফাটা হাসিতে মেতে উঠল। তাদের পঞ্চহাসির ঝংকার যেন খেলে বেড়াতে লাগলো পুরো ক্যাফেটেরিয়াময়। দুপুর 1টা, মাথার উপর বৈশাখ মাসের উত্তপ্ত সূর্য, ভ্যাপসা গরমে অতিষ্ঠ প্রতিটি প্রাণ। বৃহদাকার এই আকাশটিতে কোথাও মেঘের ছোঁয়া নেই। দু চোখ ভরা ধুধু নীল রঙের বাহার। এই উত্তপ্ত গরম দুপুরে সুব্রতার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে সাদাফ। উদ্দেশ্য সুব্রতাকে চমকে দেয়া। হঠাৎ করে অপ্রত্যাশিত সাদাফকে দেখতে পেয়ে সুব্রতার রিয়াকশন কি হতে পারে তাই দেখার ইচ্ছে তার। সাদাফের ভাবনার মাঝেই কেউ একজন ছুটে এসে জাপটে ধরল তাকে। আকস্মিক এই আক্রমণে টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল সাদাফ। চমকে উঠে বুকের উপর মিশে থাকা মুখটির দিকে তাকালো সে। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকেই ডান হাতে আলতো করে জড়িয়ে ধরে বলল, কি করছো শুভ্রা? সবাই দেখছে, ছাড়ো। সাদাফের আদুরে গলা সুব্রতার কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। সাদাফ এবার টেনে সুব্রতাকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলল, এটা ভার্সিটি শুভ্রা, কেউ দেখে দিলে তোমার সমস্যা হতে পারে, প্লিজ ছাড়ো। সুব্রতার এবার টনক নড়ল। শুভ্রব কোনোভাবে দেখে ফেলবে ভেবে ছিটকে সরে গেল সে। সাদাফ মৃদু হেসে সুব্রতার দিকে তাকালো, নরম গলায় বলল, তুমি ফ্রি এখন? সুব্রতা ঘোর ধরা চোখে তাকিয়ে আছে। সাদাফ তার সামনেই দাঁড়িয়ে আছে। বিষয়টা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। সাদাফ আবারও একই প্রশ্ন করতেই হেসে জবাব দিল সুব্রতা, তোমার জন্য আমি সবসময়ই ফ্রি। তাহলে চলো কোনো রেস্টুরেন্টে বসি, প্রচুর ক্ষুধা পেয়েছে। আজ আমার হাতে প্রচুর সময়, আর এই সব সময়টুকুই শুভ্রার। তোমার যত কথা যত গল্প আছে আজকে সব শুনবো। সুব্রতা আনন্দে আত্মহারা হয়ে বলল, তোমার তো আরো একদিন পর আসার কথা ছিল, তাহলে আজ? কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে বলেই তাড়াতাড়ি ফেরা। এবার তো চলো, এই রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো। সুব্রতা খুশি মনে এগুতে গিয়েও থমকে দাঁড়ালো। দ্বিধা মাখা গলায় বলল, যদি ভাইয়া দেখে নাই? কোথায় তোমার ভাইয়া? আর দেখলেই বা কি? দেখলে কি হবে জানি না, তবে না দেখাটাই মঙ্গল। ও এই সময় আশেপাশের কোনো রেস্টুরেন্টে আছে নির্ঘাত। আচ্ছা, আমরা বনানী চলে গেলে কেমন হয়, তোমার বাসায়? সাদাফ খানিক ভাবল, তারপর বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অত দূর যাবে, বাসে কোনো প্রবলেম হবে না তো? সুব্রতা শুভ্র হাসি দিয়ে বলল, সামলে নিব। সাদাফ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার সাদা মাটা মিষ্টি মুখটাতে। এই মেয়েটাকে ভীষণ ভালোবাসে তাকে, যে ভালোবাসা বুকের ভেতর হঠাৎ হারিয়ে যায় না, থেকে থেকে চিনচিনে ব্যথায় ক্লান্ত করে তোলে তাকে। সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে সাদাফ। সদ্য গোসল সারায় চোখে মুখে ভীষণ স্নিগ্ধ লাগছে। ভেজা চুলগুলো পরিপাটি হয়েছে কপালে। সুব্রতা সোফায় পা তুলে বসে টিভি দেখছে। কোলের উপর খাবারের প্লেট আর বাম হাতে রিমোট নিয়ে অধিকাংশ সময়
সাদাফের দিকে তাকিয়ে আছে সে। সাদাফের ঘন পাপড়িতে ঢাকা চোখগুলো কি ভীষণ গোছালো লাগছে শুভ্রতার। শুভ্রতার ভাবনার মাঝেই চোখ দুটো বন্ধ রেখেই বলে উঠল সাদাফ। দেখতে হলে সরাসরি দেখো, সামনেই তো বসে আছি, এত ঘুরে ঘুরে দেখার কি আছে? সাদাফের এমন কথায় লজ্জায় মিয়ে গেল শুভ্রতা। নিজের লজ্জাকে প্রশ্রয় না দিয়ে বলল, তোমাকে দেখতে যাব কোন দুঃখে? আমি তো টিভি দেখছিলাম। আজ একটা কথা বলবে না একদম। সাদাফ এবার চোখ মেলে তাকালো। শুভ্রতার লজ্জায় রাঙা হওয়া টুকটুকে গাল দুটো দেখেই হেসে ফেলল সে। দীর্ঘক্ষণ শুভ্রতার চোখে মুখে তাকিয়ে থেকে বলল, সামনের মাসে বাবার রিটায়ারমেন্ট শুভ্রা, কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা চলছে অফিসে। এদিকে বড়োভাবে ডেলিভারি ডেটও চলে এসেছে। এত সব ঝামেলার মাঝে বিয়ের মতো সেন্সিটিভ বিষয় ঘটে যাচ্ছে না মা। 2 মাসে কি খুব সমস্যায় পড়ে যাবে শুভ্রা? 2 মাস কি অপেক্ষা করা যায় না? শুভ্রতা স্নিগ্ধ চোখে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই। সামনের জুলাই দাদু হজে যাবেন, ফিরবেন সেপ্টেম্বরের দিকে। পারিবারিক সমস্যাগুলো তোর বলে করে আসে না। আঙ্কেল আন্টিকে না হয় সেপ্টেম্বরে দাদু ফেরার পরেই আসতে বলো। দাদু ফেরার আগ পর্যন্ত বিয়ের কথা টথা উঠবে বলে মনে হয় না। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভ্রতার কোলের উপর থেকে খাবারের প্লেটটা সরিয়ে হুট করেই কোলে মাথা রাখল সাদাফ। শুভ্রতার সারা শরীরে অদ্ভুত এক অনুভূতিতে কেঁপে উঠল। সাদাফ তার গম্ভীর চোখজোড়া মেলে শুভ্রতার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই কয়দিনেই শুভ্রতার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটাও কেমন শীর্ণ আর মলিন হয়ে উঠেছে। সাদাফ সেদিকে দৃষ্টি রেখেই ফোড়ন কেটে বলল, এই কদিনেই চোখ মুখের কি দশা করেছো শুভ্রানী। ভাগ্যের ভেড়ে যদি মরে টরে যায় তাহলে তো তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। সাদাফের কথাটা কান পর্যন্ত পৌঁছাতেই কেঁপে উঠল শুভ্রতা। অদ্ভুত এক ভয়ে বুকটা হাহাকার করে উঠল। সবকিছু কেমন বিষাদময়, বিষণ্ণ হয়ে উঠল মুহূর্তেই। বছর ঘুরে আবারও এসেছে বর্ষাকাল। রাত দিন অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টের লনে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে আছে শুভ্রতা। এমন একটি বর্ষার রাতেই সাদাফের সাথে দেখা হয়েছিল তার। খুব সাধারণ ছিল সেই সাক্ষাৎ, কিন্তু সময়ের পালা বদলে সাধারণ বিষয়টি হয়ে উঠেছিল অসাধারণ এবং অদ্ভুত। কাচের দরজার বাইরের সেই ঢালা বর্ষণের প্রতিটি ফোঁটায় ফোঁটায় শুভ্রতা দেখতে পায় বিগত 1 বছরের স্মৃতি, হাসি, কান্না আর হাজারো অনুভূতি। আকাশের করুণ গর্জন, রাস্তায় কাদা পানি, সবই যেন গেয়ে চলেছে তাদের বিবাহিত জীবনের বছর পূর্তির গল্প। শুভ্রতা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নিল। আজ আনিমুল হকের হজে যাওয়ার দিন। কিছুক্ষণ আগেই ফ্লাইটে উঠেছেন আনিমুল হক। চারিদিকের ভারী বর্ষণ যেন তারই বিদায়ের শোকে কাতর। শুভ্রতা এদিক ওদিক তাকালো। কিছুক্ষণ আগেও এয়ারপোর্টটা জনাকীর্ণ ছিল, এখন সেটা শান্ত। সবার চোখে মুখেই কেমন একটা দুঃখ দুঃখ ভাব। ওয়েটিং রুমের পাশেই দাঁড়িয়েছিলেন শফিক সাহেব। শুভ্রতাকে তাকাতে দেখে চওড়া হাসি হাসলেন তিনি। শুভ্রতার দিকে এগিয়ে এসে অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, বাবা এই ব্যাগটা ফেলে গেছে রে শুভি, আমার হাতেই ছিল। যাওয়ার সময় যে ট্রলিতে তুলে দিব সে খেয়াল ছিল না। কি সাংঘাতিক ব্যাপার বলতো, দিন দিন বড় হয়ে যাচ্ছে রে। শফিক সাহেবের ডান হাতে কালো রঙের ছোট্ট একটি ব্যাগ। এই ব্যাগটিতে কুরআন, তসবিহ, জায়নামাজ এই জাতীয় জিনিসগুলো গুছিয়ে দিয়েছিলেন রাদিবা। আনিমুল হকের রোজ সকালে ঘণ্টাখানেক কুরআন তিলাওয়াত করার অভ্যাস। মাঝে মাঝে রাত জেগেও কুরআন তিলাওয়াত করেন তিনি, তাই এই ব্যাগটা সব সময় তার সাথে থাকে। আজ কি মনে করে ছোট্ট ছেলেকে এই ব্যাগ বহনের দায়িত্ব দিয়েছিলেন তিনি, আর তাতেই বেঁধেছে বিপত্তি। শুভ্রতা হেসে বলল, দিন দিন মানুষ বুড়োই হয় যাচ্ছু। দিন দিন কাউকে বাচ্চা হতে দেখেছো কখনো? শফিক সাহেব হাসলেন। বেশ লজিক্যাল কথা বলেছিস তো শুভি। তবে জোলস রেনার্ড বলেছিলেন, ইটস নট হাউ ওল্ড আর ইউ, ইটস হাউ ওল্ড আর ইউ। সেই হিসেবে নিজেকে বৃদ্ধ হিসেবে মেনে নিতে একদমই রাজি নই আমি। ব্যাচেলার পুরুষেরা সবসময় যুবক থাকে, তাদেরকে বুড়ো বলা চলে না। চিরকুমার শব্দটা শুনিসনি? অনেকটা ওই টাইপ। শুভ্রতা আবারও হাসল। শফিক সাহেবের কথায় পেরে ওঠা তার কর্ম নয়। শুভ্রতার ধারণা শফিক সাহেব পৃথিবীর অসাধারণ মানুষগুলোর একজন, যার কাছে সব প্রশ্নেরই মজার মজার ব্যাখ্যা থাকে। তার সাথে থাকে অদ্ভুত সব তথ্য। শফিক সাহেব হাতের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে শুভ্রতার দিকে তাকালেন।
ভারী চশমায় ঢাকা চোখ দুটো তার চকচক করছে। তার মুখভঙ্গি বলে দিচ্ছে এই মুহূর্তে ব্যাচেলর পুরুষদের যুবক বলা উচিত নাকি অনুচিত, তার উপর ভিত্তি করে বিশাল ব্যাখ্যা দিতে চলেছেন তিনি। সুব্রতা শফিক সাহেবের মনোভাবটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকালো। প্রায় সাথে সাথেই পেছন থেকে ডেকে উঠল শুভ্রব। ছোট চাচ্চু, গাড়ি পেয়ে গিয়েছি, জলদি এসো। আর একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে বিশ্রী অবস্থা হবে। শফিক সাহেবের কপাল কুঁচকে এলো। এমন একটা সেন্সিটিভ আলোচনার মাঝে শুভ্রবের কথা বলাটা একদমই পছন্দ হচ্ছে না তার। শফিক সাহেবকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও তাড়া দিল শুভ্রব। সুব্রতা ঠোঁট চেপে হেসে বলল, চলো চাচ্ছু, দেরি হয়ে যাচ্ছে। শফিক সাহেব হঠাৎই ভীষণ ব্যস্ততা নিয়ে বললেন, হ্যাঁ চল, গাড়িতে যেতে যেতে এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা করে দেবো তোকে। এয়ারপোর্টের ছাউনি থেকে গাড়িতে উঠতে উঠতেই অনেকটা ভিজে গিয়েছে সুব্রতা। ওড়না আর কাঁধের দিকটা ভিজে যাওয়ায় কেমন শীত শীত লাগছে। মাঝে মাঝেই কেঁপে উঠছে শরীর। দু হাতে বাহু চেপে সিটে গা এলিয়ে আছে সুব্রতা। চাচ্চুর ভয়ঙ্কর সব ব্যাখ্যা থেকে বাঁচতে বেশ কিছুক্ষণ ঘুমের ভাব ধরে পড়েছিল সে। গাড়িটা ধানমন্ডি ঢুকে তাদের বাসার পথে নামতেই চোখ মেলে তাকিয়েছে সুব্রতা। গাড়ির কাছ বেয়ে নেমে আসা বৃষ্টির পানি দেখতে খারাপ লাগছে না তার। এই 2-1 ঘন্টার বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান পানি হয়েছে। কিছু পথ শিশু সেই পানিতেই ঝাপাঝাপি করছে। প্রত্যেকের মুখেই ঝুলে আছে সুখ সুখ হাসি। বাচ্চাদের বৃষ্টি বিলাস দেখতে দেখতেই এক জায়গায় চোখ আটকে গেল সুব্রতার। সামনের একটা দোকানেই পরিচিত কাউকে দেখতে পাচ্ছে সে। মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে এলো সুব্রতার দৃষ্টি। পার্স থেকে ফোনটা বের করে জলদি মেসেজ পাঠালো।